আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে এখানে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে সৌরভ চক্রবর্তীর লেখা দেবী রাক্ষস গল্পের বইয়ের মধ্যে একদম শেষ গল্প, এবং গল্পর নামও শেষ গল্প। তো আর দেরি না করে শুরু করা যাক। শেষ গল্প। চাকরি সূত্রে সেবার উত্তরপ্রদেশ যেতে হয়েছিল। 20-25 তলা বিল্ডিংয়ের প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে সেটাই ছিল আমার আউটডোরে প্রথম সাইট ভিজিট। প্রাইভেট কোম্পানি আমার থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল। নির্দিষ্ট দিনে ছোটোখাটো একটা লাগেজ নিয়ে সপ্তাহ দুয়েকের জন্য চলে এলাম। যেখানে থাকতে হবে সেখান থেকে মেট্রো বেশ খানিকটা দূরে হওয়ায় কোম্পানির একটা গাড়ি নিয়ে নিজেই চলে এসেছিলাম। এমনিতে দিল্লিতে আমার প্রধান সাইট, আর সেখান থেকে আমার আউটডোর 3.5 ঘন্টার পথ। তাছাড়া রোজ সাইটে যাওয়ার জন্যে একটা গাড়ি থাকলে সুবিধে হয়। একথা যখন জেনারেল ম্যানেজারকে জানালাম তখন তিনি আর বিশেষ আপত্তি করলেন না। শুধু অ্যাকাউন্টেন্টকে ডেকে হিন্দিতে বলেছিলেন, পেট্রোল কা খরচা পানি ইনকো দে দেনা। এখানে এই সময়টা উৎসবের। আমাদের বাঙালি উৎসবের শেষ পর্যায়ে হলো দীপাবলি, কিন্তু এদিকটার লোকেদের দীপাবলি মানে উৎসবের মাঝামাঝি। একেবারে ক্রিসমাসের পর দিন সাতেক আনন্দ করে খুশির মেজাজে ইংরেজি বর্ষবরণ সেরে এদের উৎসব শেষ হয়। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরেই দীপাবলি। শুধু আলোয় আলোয় চারিদিক সাজিয়ে দেওয়ার প্রস্তুতি চোখ মেলে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের সাইড গ্লাস কিংবা মলগুলোর রূপসজ্জা চলছে শেষ আলোর টান। অফিস থেকে সেকেন্ড হাফে ছুটি নিয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম। গন্তব্যে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই বেশ কিছু জায়গায় আলোর মহড়াগুলো চোখ ধাঁধিয়ে দিল। যে জায়গাটাতে উঠলাম তার নাম রজনীগন্ধা রেসিডেন্সিয়াল প্লেস বলা চলে। ঢুকতেই ছোটোখাটো বাজার, কিছু দোকানপাট, ডাক্তারখানা দেখতে পেলাম। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে উত্তরপ্রদেশের জাতীয় খাবার মুংফলি কিনে নিলাম বেশ খানিকটা। তারপর আমার জন্য বরাদ্দ কোম্পানির রেস্ট হাউসে এসে উঠলাম। কোম্পানির অফিসিয়াল রেস্ট হাউস বললে ভুল বলা হয়। কোম্পানির মালিকের অনেকগুলি ছোটোখাটো বাড়ি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব প্রয়োজনে উঁচু পদের এমপ্লয়ীদের থাকতে দেন তিনি, তাতে হোটেলের ব্যয়বহুল বিল শোধ করতে হয় না কোম্পানিকে। গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখে শটান ভিতরে ঢুকলাম। আতিথেয়তা করার জন্য কেউ থাকবে না জানতাম, খালি বাড়ি। প্রত্যেক ঘরে আলো জ্বালিয়ে ভেতরটা একবার দেখে নিলাম। 3 তলা পর্যন্ত সবই বেশ ছিমছাম, ঘরগুলোও বেশ গোছানো। ভালো করে দেখলেই বোঝা যায় যে মাঝে মাঝে একটি ব্যবহৃত হয়। এতটা রাস্তা ড্রাইভিং করে খুব পরিশ্রান্ত লাগছিল। খুঁটিয়ে খুঁটিয়ে পরেও দেখা যাবে সব কিছু। আপাতত স্নান সেরে দিল্লি থেকে নিয়ে আসা কিছু শুকনো খাবার খেয়ে আজকের মতো শয্যা নিলাম। রাতে আর কিছু রান্না করার প্রশ্নই নেই, শরীরে এসে তাগদ নেই। আর যে সময় গল্প বলছি তখন অনলাইন অর্ডারে খাবারে আমাদের ভারতবর্ষ অভ্যস্ত হয়ে ওঠেনি, অতএব আজকের মতো ঘুম। পরদিন থেকে আমার সাইড ভিজিট শুরু হয়ে গেল। রুটিনটা এরকম হয়ে দাঁড়ালো, সকালে উঠে প্রাত্যহিক সব কাজ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সারাদিন সাইডে কেটে যায় বহুতলের নির্মাণ দেখতে দেখতে। কাজ শেষে সন্ধ্যায় ট্রাফিক জ্যামে আটকে থাকি কিছুক্ষণ, তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কফি আর তেলে ভাজার সঙ্গে গান শুনি, নয় বই পড়ি। বই এদিকটায় খুব একটা পাওয়া যায় না, বিশেষত বাংলা বই। দুর্গাপুজোর সময় অর্ডার করে কলেজ স্ট্রিট থেকে কিছু শারদীয়া আনিয়েছিলাম, সেগুলি নিয়েই পড়ে থাকি। 9টার মধ্যে খাওয়ার অভ্যাস বাড়িতে থাকতে কোনো দিনই হয়নি। বাড়ি ছাড়া ওই দিল্লিতে আসার পর হয়েছে। এখানে স্থানীয় একটা খাবারের দোকানের সঙ্গে কথা বলে নিয়েছি। ওরাই রোজ সময় মতো খাবার দিয়ে যায়। একটা মেনু কার্ড আর ফোন নাম্বার দিয়েছে, আমি তাতে ফোন করে বলে দিই কোন দিন কোন খাবার খাব। রান্নাটা মন্দ না, তবে এদিকে খাবারে যা হয় বেশ মশলাদার খাবার। নতুন একটা অভ্যেস হয়েছে আমার। সেই অভ্যেসবশত খাওয়া দাওয়া সেরে ছাদে গিয়ে বসি। সেখানে থাকি প্রায় রাত 12টা পর্যন্ত। এই বাড়িটার ছাদ থেকে জায়গাটা একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। হিউম্যান অবজারভেশন আমার ছোটোবেলার শখ। এই 2-3 ঘন্টা ছাদে বসে মনের আনন্দে তাই করতে থাকি। কত শত মানুষকে সারাদিনের পরিশ্রমে ক্লান্তিতে ভেঙে বাড়ি ফিরতে দেখি, কাউকে খুশির ধমকে উজ্জ্বল হয়ে, কাউকে বা মন খারাপ করে। রাতের বেলায় ছাদ থেকে ঘুমন্ত শহরটাকে আলোর মালায় সেজে থাকতে দেখতে এমনিতেই বেশ লাগে।
তার উপরে শখ মেটানোর এরকম ভালো উপাদান পেয়ে গেলে কারই বা সহজে বিছানা নিতে ইচ্ছে হয়। চতুর্থ দিনের মাথায় আমারও রাত 12টায় শয্যা নিতে ইচ্ছে করেনি। থেকে গেছিলাম আরও কিছুক্ষণ। আর সেই রাতে ছাদে থাকার কারণেই দেখতে পেয়েছিলাম একটা আশ্চর্য ঘটনা। খুলেই বলি ঘটনাটা। আসলে আমার এই বাড়িটার ঠিক পেছনেই আছে একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। নাম গোল্ডেন ভ্যালি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে একটা ঘর, যেটা ঠিক আমার ছাদের থেকে 3 মিটার দূরত্বে শেষ হয়েছে। তাতে আমি রাতের বেলায় কখনো আলো দেখিনি, অথচ এর পাশের ঘরগুলোতে লোকজনের হল্লা আকছার শুনতে পেতাম। অবশ্য একটা ঘরে লোক থাকে না, তাই আলো জ্বলে না, এতে আবার আশ্চর্য হওয়ার কী আছে ভেবে আমিও সেভাবে কিছু ভাবিনি। কিন্তু সেই ঘরটাতেই যদি হঠাৎ রাত্রি 1:45টায় আলো জ্বলে, আর তখন যদি আমি ঘরটার লাগোয়া ছাদে একা বসে থাকি, তখন একটু ভাবতে হয় বই কি। বাংলা গোয়েন্দা গল্পতে অভ্যস্ত যে কোনো পাঠকেরই এরকম অবস্থায় ভ্রূকুঞ্চিত করে দুরু দুরু বুকে ওই দিকটায় কোনো অজানা সাসপেন্সের অপেক্ষায় চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। মনে মনে একটা থিওরি খাড়া করে নেওয়াও মন্দ নয়। যেমন, যারা এই ফ্ল্যাটে থাকতো তারা দিন কয়েকের জন্য কোথাও চেঞ্জে গিয়েছিল, এখন ফিরে এসেছে। কিন্তু এই থিওরিটা নস্যাৎ হয়ে যায় ঘড়ির কাঁটার দিকে চাইলেই। এত রাতে চেঞ্জ থেকে ফেরাটা একটু বাড়াবাড়ি রকমের কল্পনা হয়ে যায়। অগত্যা সাসপেন্স সহ্য করে হলেও সেদিকে চেয়ে থাকতেই হয়। আর যদি দর্শক অচিরেই বুঝতে পারে যে সে যে ব্যাপারটা এতক্ষণ গোয়েন্দা গল্প ভাবছিল তা আসলে একটা ভৌতিক গল্প, তবে দর্শকের মনের অবস্থাটা শুধু আন্দাজই করা যায়, বোঝা মোটেই যায় না। এরকমই একটা অস্বাভাবিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছিলাম সেদিন, এবং কৌতূহলবশত পরের দুদিনও একই কাহিনীর পুনরাবৃত্তি হয়েছিল। কি দেখেছিলাম বলছি একটু পরে। হ্যালো স্যার, আমি চক্রবর্তী বলছি। হ্যাঁ চক্রবর্তী, বলো। ইউপি সাইটে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সাইটে সব ঠিকঠাক আছে। একটা অন্য ব্যাপারে কল করলাম। এই সময় অন্য ব্যাপারে কল কেন? সরি স্যার, কিন্তু কৌতূহলটা এখন না মেটালেই নয়, তাই আর কি। হা হা হা। চক্রবর্তী, আমি জানি তুমি কীরকম ছেলে। কাজের ফাঁকে বই পড়তে আমি কাউকে দেখিনি। নিশ্চয়ই তোমার ওই অনুসন্ধিৎসু মনে কিছু আটকে আছে, না হলে কাজের সময় এইভাবে কল করতে না। এখন ঝটপট বলে ফেলো। পরশু রাতে আপনার বাড়ির ছাদের পিছনের ফ্ল্যাটে একটা লোককে দেখলাম, তার ঘরের ভিতরে। ও, বুঝতে পেরেছি, তুমি ঘোষবাবুর কথা বলছো। ওকে নিয়ে কোনো কৌতূহল রেখো না। হি ইজ আ ম্যাড ম্যান। এলাকার কেউই তাকে নিয়ে ভাবে না বা কথাও বলে না। তুমি 2 দিনের জন্য গেছো, কাজ সেরে ঘরের ছেলে ঘরে ফিরে এসো। এখন রাখছি, দিল্লি ফিরলে দেখা হবে। লাইনটা 3বার টু 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 শব্দ করে কেটে গেল। ফোনটা করেছিলাম কোম্পানির মালিক বনসল বাবুকে। সব কথা হিন্দিতেই হয়েছিল, হুবহু বাংলা অনুবাদ করে লিখলাম। কিন্তু বনসল বাবুর এই শেষ কথাগুলি আমার কৌতূহল দমন করা তো দূর, উল্টে বাড়িয়ে দিল। গতকাল রাতে ওই একই ব্যাপার ঘটেছিল, যা তার আগের 2 রাতে ছাদে দাঁড়িয়ে দেখেছিলাম। তাই আজ ফোনটা করেছিলাম। মালিককে এভাবে বিরক্ত করার কথা আমার কলিগদের অনেকেই ভাবতেও পারেন না। কিন্তু তিনি আমাকে অন্যদের তুলনায় একটু বেশি নেক নজরে দেখেন বলেই হয়তো এই সাহসটুকু আজকে দেখিয়েছিলাম। যাক, একটা ভালো ইনফরমেশন পেলাম। লোকটা বাঙালি, ঘোষ। এলাকার সবার কৌতূহলের ঊর্ধ্বে হলেও ঘোষবাবুর সঙ্গে আলাপ জমাতে হবে বলেই ঠিক করলাম। দেখি কবে সুযোগ আসে। অফিস থেকে ফিরে অন্য দিনগুলির মতো আজও ডিনারের পর ছাদে চলে এলাম। তখন ঘড়িতে সময় 10টা। আগামীকাল দীপাবলি, রাস্তাঘাট সব আলোয় আলোময়। কিন্তু আজ আমার সেসব দিকে খেয়াল নেই। কোনো পথিক কীভাবে বাড়ি ফিরছে সেদিকে তাকিয়ে থাকলেও আমার মন পিছনের ফ্ল্যাটটাতেই পড়ে আছে। এখনও সে ফ্ল্যাটে আলো জ্বলেনি। গতকালও লক্ষ্য করে দেখেছি 12:30টার কিছু পরেই আলো জ্বলে ওঠে ফ্ল্যাটটায়। ঘড়ির কাঁটা আপন খেয়ালে ঘুরতে থাকে, আর নিচে আমাকে পিছনে ফেলে এগোতে থাকে ঘর ফেরতা গাড়িগুলো। সময় কাটাতে পায়চারি শুরু করি। সারাদিন কম্পিউটার, মোবাইল ইত্যাদিতে বুঁদ হয়ে থেকে রাতে অবসর এসব থেকে একটু দূরে থাকতেই ভালো লাগে। তাই সময় কাটাতে হয় এসব মানুষের দেখে আর পায়চারি করে। এভাবে কতক্ষণ কাটলো খেয়াল নেই। পায়চারি করতে করতে ফ্ল্যাটটার উল্টো দিকে ফিরেছি। হঠাৎই শব্দ হলো, ক্লিক। শব্দটা যেন আমি স্পষ্ট শুনতে পেলাম। আমার ইন্দ্রিয়গুলো যেন সর্বতোভাবে নিমজ্জিত হয়ে আছে 3rd ফ্লোরের ওই ফ্ল্যাটটাতে। চকিতে পিছন ফিরলাম। আলো জ্বলে উঠেছে। ঘড়ির দিকে চাইলাম। রাত 1:45। বারান্দার হালকা পর্দা, পিছনে ঘটমান সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি ঘরের ভিতর আলোর জন্য।
একজন ভদ্রলোক, মানে সম্ভবত ঘোষবাবুই, একটু হন্তদন্তভাবে হাঁটাহাঁটি করছেন ঘরের ভেতর। কী যেন একটা বস্তু এনে রাখলেন সামনের টেবিলটায়। মনে মনে আমি বুঝে গেছি যে ওই বস্তুটা ঠিক কী। এটা নিশ্চয়ই গত কয়েকটা রাতে আমার দেখা সেই চতুর্ভুজাকার বাক্স, যা সামনে নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকেন ঘোষবাবু। তার মানে আজও তাই ঘটবে যা ঘটেছে গত দুরাত এই একই শো দেখেছি, এবং কিন্তু কৌতূহল এক ফোঁটাও কমেনি। তাই আজও ঠায় দাঁড়িয়ে রইলাম ছাদে। ঘোষবাবু একটা জলের বোতল তুলে নিয়ে জল খেলেন, দেওয়াল ঘড়িটার দিকে চাইলেন। আমিও চাইলাম আমার হাত ঘড়িতে। ঠিক 1টা বাজে। তারপর আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘোষবাবুর কালো ছায়া গিয়ে বসে পড়ল টেবিলের পাশে রাখা একটা চেয়ারে। চতুর্ভুজাকার বাক্সটা ঠিক সামনে রাখা আছে টেবিলের ওপর। পাশে সুইচ টিপে ঘরের আলো নিভিয়ে দিলেন তিনি। সাধারণ আলোর বদলে জ্বলে উঠল হালকা নীলচে আলোর এক টেবিল ল্যাম্প। ল্যাম্পের আলোয় টেবিল চেয়ার সহ ঘোষবাবুকে ছাদের এই অন্ধকারে দাঁড়িয়ে আমার এক ভৌতিক কল্পনা বলে মনে হতে লাগলো। নীলচে আলোয় ঘোষবাবু চতুর্ভুজাকার বস্তুটার ডালা খুলে ফেললেন। তারপর অনেকটা সময় ধরে মন দিয়ে তাকিয়ে রইলেন সেটার দিকে, যেন কোনো কিছু খুব মন দিয়ে পড়ছেন। এভাবে বেশ খানিকটা সময় কাটলো। আমি অন্ধকারে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। তারপর হঠাৎই কাঁপতে লাগলেন ঘোষবাবু। গত দুদিনও ঠিক এই ঘটনাই ঘটেছিল। চতুর্ভুজাকার বস্তুটা মন দিয়ে দেখতে দেখতে এক সময় এই কাঁপুনি আসে ঘোষবাবুর শরীরে। দেখতে দেখতে কাঁপুনি বাড়তে লাগলো। টেবিল চেয়ার নড়তে থাকলো তার দেহে ঝাঁকুনিতে। টেবিলে রাখা জলের বোতলটা উল্টে মেঝেতে পড়ে গেল। স্পষ্ট দেখলাম আজকে ঝাঁকুনির মাত্রা গত দুদিনের থেকে অনেক বেশি। কাঁপতে কাঁপতে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন ঘোষবাবু, কিন্তু পারলেন না। একটু উঠেই ধড়মড়িয়ে পড়লেন মাটিতে। বোধহয় জ্ঞান হারালেন, গত কয়েকদিনের মতোই। আজ দীপাবলির ছুটি। ভূত চতুর্দশীটা যে সত্যিই ভৌতিক দৃশ্যসম কিছু দেখে কাটবে জানা ছিল না। ঘুম থেকে উঠতে আজ বেলা গড়িয়ে গেল, কিন্তু ওঠা মাত্রই চোখের সামনে ভেসে উঠল গত রাতের দেখা ঘটনাটার লাইভ টেলিকাস্ট। ঘোষবাবুর কুঁকড়ে যাওয়া চেহারাটার বারবার মনে পড়তে লাগলো। আর তখনই ঠিক করলাম আজ যে করেই হোক ঘোষবাবুর সঙ্গে আলাপ করব। রোজ রোজ এভাবে চলতে থাকলে আমি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব। আমাকে জানতেই হবে ঘোষবাবুর ঘরে প্রতি রাতে কী ঘটে। কেন ঘোষবাবু রোজ ওই কাঠের বাক্স দিকে পড়ে যান? কি আছে ওই বাক্সে? উত্তর ভারতে দীপাবলির দিন পড়শির বাড়িতে মিষ্টি আর বাজি পটকা নিয়ে যাওয়ার একটা রীতি আছে। আমাদের বাংলার মতো নয় যে নিয়ে গেলেও চলে, না নিয়ে গেলেও চলে। ওখানে এই বিশেষ দিনে মিষ্টি না নিয়ে যাওয়াটা অভদ্রতা ধরা হয়। সন্ধ্যের কিছু পর যখন চারদিক আলোয় আলোয় ভরে উঠেছে, রাতকে মনে হচ্ছে সুসজ্জিত দিন, ঠিক তখন ঘোষবাবুর ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম কিছু মিষ্টি আর তুবড়ির প্যাকেট নিয়ে। টিং টং দুবার কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। আন্দাজে বুঝলাম ওকেই গত কয়েকটা রাত ধরে সংজ্ঞা হারাতে দেখেছি। হ্যাঁ জি, উত্তর ভারতীয় কায়দায় প্রশ্ন করলেন ঘোষবাবু। আমি বাংলাতেই বললাম, আগে আমি আপনার পিছনের বাড়িতে থাকি। এখানে আপনার নতুন পড়শি বলতে পারেন। এখানে এসে জানলাম বাঙালি বিশেষ কেউ নেই। তো আপনি বাঙালি জানতে পেরে যেচে আলাপ করতে এলাম। আশা করি বিরক্ত করিনি। কথাটা শেষ করেই মিষ্টির প্যাকেটগুলো ঘোষবাবুর হাতে ধরিয়ে দিলাম। মনে হলো ওষুধ ধরেছে। বেশ হতভম্ব ভাব নিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে অনুরোধ করলেন ঘোষবাবু। ভিতরে ঢুকে একটা কাউচে বসলাম। 2 BHK ফ্ল্যাট, একার পক্ষে যথেষ্ট। পরিমিতভাবে সাজানো, তবে জীবনধারণের উপযোগী সমস্ত কিছুই আছে। কিছুক্ষণের মধ্যে কিচেন থেকে 2 প্লেট মিষ্টি সাজিয়ে নিয়ে এসে সামনে ধরলেন ঘোষবাবু। একটা প্লেট নিয়ে নিলাম। অন্যটা নিয়ে মুখোমুখি একটি সোফায় গিয়ে বসলেন ঘোষবাবু। লক্ষ্য করলাম প্লেটে আমার আনা একটাও মিষ্টি নেই। অর্থাৎ আতিথেয়তা বেশ ভালোই জানা আছে ঘোষবাবুর। অতটাও উদ্ভ্রান্ত মনে হলো না আমার, যতটা বানসালবাবু গতকাল সকালে ফোনে বলেছিলেন। বেশ হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করলেন, তো রাতে ছাদে পায়চারি করা ছাড়া আর কি করা হয় আপনার? প্রশ্নটা খানিকটা সংকুচিত হয়ে পড়লাম। তাহলে কি ঘোষবাবু আমাকে রাতের বেলায় তার ঘরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকতে দেখেছেন? মুখ যতটা সম্ভব স্বাভাবিক রেখে উত্তর দিলাম, ওই খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি আর কি। আর এমনিতে আমি স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বড় বড় জায়গা কোম্পানি কিনে নেয় কিংবা ডেভেলপ করার জন্য নিয়ে নেয়, আর আমার মতো লোকেরা সেই জায়গাটাতে 20, 25, 30 তলা বিল্ডিং দাঁড় করিয়ে দিই। এই আমার কাজ। ইনফ্যাক্ট চাকরি সূত্রেই এখানে আসা। আই সি। পিছনের ফ্ল্যাট মানে তো বানসাল অ্যান্ড বানসাল ইনফ্রার ফ্ল্যাট। হ্যাঁ, আসলে এলাকার লোকজন আমার বিশেষ খোঁজখবর রাখে না, কিন্তু আমি ঠিকই রাখি।
বলে হালকা হাসলেন আর প্লেটে একটা মিষ্টি মুখে পুরলেন ঘোষবাবু। যাদের রাখার ঠিকই রাখে, এই যেমন আমি। কথা বলার ফাঁকে মিষ্টি শেষ করে প্লেটটা সামনের সেন্টার টেবিলে রাখলাম। চাকরির খোঁজে কলকাতা ছেড়ে এখানে এসেছিলাম বছর 15 আগে। অনেক হন্যে হয়ে চাকরি খোঁজার পরেও পেয়েও গেলাম। পরিবার বলতে আমি একা, সেটা বাড়ানোর ইচ্ছেও হয়নি, কারণ বেসিক্যালি আমি একটা আত্মীয়মুখী মানুষ। তাই এলাকার লোকেদের সঙ্গে সেভাবে কখনোই ফ্রি বা ফ্র্যাঙ্ক হতে পারিনি। কাজকর্মের ফাঁকে বইয়ে মুখ বুজে পড়ে থাকি। খুব প্রয়োজন ছাড়া বেরোই না ফ্ল্যাট ছেড়ে। সন্ধে 8টা থেকে পড়ে পড়ে ঘুমাই, রাতে ডিনার। এই আমার জীবন। চা না কফি? নিজের বৃত্তান্ত দিতে দিতে এত সহজে চা কফির জন্য বললেন ঘোষবাবু যে খাওয়ার ইচ্ছে না থাকলেও আমার মুখ থেকে বের হলো চা, লিকার। কিছুক্ষণের মধ্যেই 2 পেয়ালা চা হাতে নিয়ে হাজির হলেন ঘোষবাবু। লক্ষ্য করলাম আমার জন্য লিকার এনেছেন কথা মতো, কিন্তু নিজে নিয়েছেন দুধ চা। চলুন ছাদে গিয়ে চা খাওয়া যাক, সঙ্গে বাজি পটকাগুলোও সদ্গতি করা হবে। অগত্যা লিফটে গিয়ে উঠলাম, হাতে চায়ের কাপ দুটো নিয়ে। সঙ্গে 2 প্যাকেট চানাচুরও নিয়েছেন ঘোষবাবু। আর আমার আনা বাজিগুলো তো ছিলই। লিফট উপরে উঠতে থাকে। আমি ভাবতে থাকি, লোকটাকে এলাকার সবাই ব্রাত্য করে রেখে দেয় কেমন করে। এখনো পর্যন্ত আন্তরিক ব্যবহার ছাড়া আর কিছুই তো পেলাম না। ভাবনার সঙ্গে সঙ্গে গত কয়েক রাতের ঘটনাগুলোও চোখে ভেসে উঠতে লাগলো। না, ছাদে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতেই হবে, ব্যাপারটা আসলে কি জানতেই হবে। এই অ্যাপার্টমেন্টের ছাদ 15 তলায়। উঠে দেখলাম আরও অনেক বাসিন্দাই রয়েছেন। আমরা একটা কোণা বেছে সেখানে আমাদের খাদ্যবস্তু আর বাজিগুলো রাখলাম। ঘোষবাবু ইতিমধ্যে চায়ের কাপটা নিয়ে সেটা এক চুমুকে শেষ করলেন এবং মোম জ্বালাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমিও চা চানাচুর মুখে পুরে আলতো করে ঘোষবাবুকে বললাম, ঘোষবাবু, আমি গত 3-4টে রাত ধরে আপনার ঘরে রাত ঠিক একটায় কী কী ঘটেছে দেখেছি। তখনই সামনে কেউ একটা রং মশাল জ্বালালো। তার বাহারি আলোতে দেখলাম ঘোষবাবুর মুখটা ক্ষণিকের জন্য পাংশুটে হয়ে পরক্ষণেই আবার রক্ত ফিরে পেল। তিনি আবার মন দিয়ে মোম জ্বালাতে লাগলেন। শান্তভাবে বললেন, তাই বুঝি আজকে আপনার আশা? যাক, তবু ভালো, কাউকে তো পেলাম যে নিজে থেকে এই বিষয়ে আগ্রহ দেখালো। কত লোককে ডেকে ডেকে বলার চেষ্টা করেছি, সবাই আমাকে পাগল ভেবে উড়িয়ে দিয়ে চলে গেছে। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, আমি শুনতে আগ্রহী। মোম জ্বালানো শেষ করে উঠে ঘোষবাবু বললেন, একটু চানাচুর দিন, খেতে খেতে বলি। তারপর ছাদে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের লোকেদের বাজি পোড়ানোর মুহূর্ত উপভোগ করতে করতে এক বাঙালি অপর এক বাঙালিকে যে কাহিনী শোনালেন, তা যেমন অদ্ভুত তেমনই অবিশ্বাস্য। কালচে আকাশ ক্ষণে ক্ষণে রঙিন হতে থাকলো, আর কাহিনীর দমকে আমার চোখ কখনো হতে থাকলো সংকুচিত, কখনো বা প্রসারিত। এক নিঃশ্বাসে ঘোষবাবু বলতে থাকলেন সেই আশ্চর্য গল্প। উত্তরপ্রদেশে এসেছি ততদিনে 10 বছর হয়ে গেছে, আর আমার স্বভাবের জন্য এই 1 দশকেই একঘেয়ে করে দিয়েছে এলাকার বেশিরভাগ মানুষ। তবু আমাদের একটা ছোটোখাটো গ্রুপ গড়ে উঠেছিল, যাদের সঙ্গে অবসরে খানিকটা কাটিয়ে দিতে পারতাম, আর বাকি সময়টা কাটতো বইপত্র পড়ে। অফিস থেকে ফিরে তাই মাঝে মাঝেই চলে যেতাম একটা লাইব্রেরিতে। পাড়ার লোকেদের তত্ত্বাবধানেই গড়ে উঠেছিল ছোট লাইব্রেরিটা। সেখানে বেশিরভাগ ইংরেজি আর হিন্দি বই হলেও অনেক বাঙালি দান করা কিছু বাংলা বইও পাওয়া যেত। সেগুলো পড়েই সন্ধেগুলো দিব্যি কাটিয়ে দিতাম আমি। সন্ধে 8টার পর আমাদের ওই ছোট্ট গ্রুপটা আড্ডা দিতাম পার্কের এক কোণে, ঘাসে কিংবা বেঞ্চিতে বসে। ব্যাস এভাবেই চলছিল। একদিন সন্ধ্যায় লাইব্রেরি গিয়ে কি বই পড়বো ভেবে বইয়ের তাকে বই খুঁজছি। হঠাৎ বাক্স মতো কি একটা তাকের এক কোণা থেকে থপ করে আমার পায়ের কাছে পড়লো। তুলে নিলাম। একটা চতুর্ভুজাকার বাক্স, পুরনো আমলের পাতলা কাঠের তৈরি বলেই মনে হলো। কৌতূহলবশে সুদৃশ্য কারুকার্য করা বাক্সের ডালাটা খুলে ফেললাম চটপট করে। তার ভিতরে পেলাম সেই আদ্যিকালের লম্বাটে পাতাওয়ালা একটা ইংরেজি বই। বাক্সটার উপর জমা ধুলো দেখেই বোঝা যাচ্ছে বইটার বয়স অনেক, কিন্তু বাক্সের ভিতরে থাকা মূল বইটি প্রায় অক্ষত। ভালো করে দেখলাম বইটার নাম সাম ইনকমপ্লিট স্টোরিজ। লেখক, প্রকাশক, কারো নামে উল্লেখ পেলাম না। হয়তো হ্যান্ডমেড কাগজে কেউ বইটা ছাপিয়েছিল গল্পগুলো নথিবদ্ধ করার জন্য। 2-1 পাতা উল্টে দেখলাম ইন্টারেস্ট চলে এলো। বইটা লাইব্রেরিতে লিখিয়ে নিয়ে এলাম। আর আমার জীবনে প্রবেশ করলো এক নিদারুণ অভিশাপ। অভিশাপ না জিজ্ঞাসা করলে পারলাম না। অনেক লম্বা গল্প, সবে তো শুরু করলুম, ধৈর্য ধরুন চক্রবর্তীবাবু, বলে মুচকি হাসলেন ঘোষবাবু। আমিও একটু লজ্জিত হয়েই হাত নেড়ে সম্মতি দিলাম। ঘোষবাবু আবার শুরু করলেন। তো বইটা নিয়ে বাড়িতে চলে এলাম। ফিরেই পড়তে শুরু করলাম বইটা।
আর প্রথম গল্পটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম একটা অদ্ভুত ব্যাপার। তারপর একটু উল্টো পাল্টে বাকি গল্পগুলোতে চোখ ফিরিয়ে এই ব্যাপারটাকে কনফার্ম করতে পারলাম। গল্পগুলোর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী মানুষের এক একটা ঘটনার বলতে পারেন একটা গল্পের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর একটা অদ্ভুত কাণ্ড হলো প্রত্যেকটা মানুষের ঘটনাতেই বারবার ঘুরে ফিরে এসেছে এই একটি বই। ইলাস্ট্রেশনে যেসব ছবি আছে তাতেও আছে একটা বই, যা দেখতে অনেকটা আমার কাছে থাকা বইটার মতোই। আশ্চর্য হয়েছিলাম, পরে ভাবলাম হয়তো এজন্যই বইটার নাম এরকম। নামের মধ্যেই একটা ইঙ্গিত ছিল যে গল্পগুলো অসম্পূর্ণ, কিন্তু ঘুরে ফিরে সব চরিত্রের হাতে একটা বই আসা, এটাতে আমি বিস্মিত হয়েছিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এ তো সবে শুরু, আসল ঘটনা ঘটার এখনও কিছুটা বাকি আছে। সেদিন রাতে ঘুমোতে গেলাম একটু আনমনা হয়ে, আর রাতে দেখতে পেলাম একটা স্বপ্ন। বইয়ের মধ্যে প্রথম যে গল্পটা পড়েছিলাম, ওই যেটা মাঝপথেই শেষ হয়ে গেছিল, আমি দেখলাম সেই গল্পটারই শেষ ভাগ। সেদিন রাতে ধরফরিয়ে উঠেছিলাম, কিন্তু মনকে আমরা সহজে প্রবোধ দিতে পারি। সন্ধে থেকে একটা বই নিয়ে পড়ে থাকার ফলেই যে এরকম কাণ্ড ঘটেছে সেটা ধরেই নিলাম। কিন্তু তার পরের দিন থেকে এই প্রবোধ থোপে টিকল না। পরদিন রাতে দেখলাম দ্বিতীয় গল্পের শেষাংশ, আর তারপর দিন তৃতীয় গল্প, তারপর 4 নম্বর, এভাবে রোজ দেখতে লাগলাম গল্পগুলোর শেষ ভাগ। যেদিন যে গল্পটা পড়ছি সেই গল্পের চরিত্ররাই এসে ভিড় করছে আমার স্বপ্নে, দেখিয়ে দিয়েছে যে এই গল্পটি কোথায় গিয়ে শেষ হয় বা শেষ হয়েছিল। চিন্তায় পড়লাম আমি, এগুলোকে শুরুতে আমার নিজের মানসিক বিকার, কিংবা ধরুন ওই একটা বস্তু নিয়ে বেশিক্ষণ ভাবলে তার প্রতিফলন। স্বপ্নই তৈরি হয় গোছের বৈজ্ঞানিক কথাবার্তা দিয়ে মনকে বুঝিয়েছিলাম, না হলে একের পর এক গল্প এভাবে পড়ে উঠতে পারতাম না। বিশ্বাস করুন, এতকাল পর নিজের সাদামাটা নিস্তরঙ্গ জীবনটায় হঠাৎ যেন উল্লেখযোগ্য কিছু পেয়ে গেছি ভেবে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কোথাও চিন্তা ছিল ভিতরে ভিতরে, কিন্তু তার থেকেও বেশি ছিল একটা আনন্দের চোরা ফল্গুর স্রোত। এতটাই ভালো লাগছিল যে প্রথম দিকে বইটা বারবার রিএন্ট্রি করাচ্ছিলাম লাইব্রেরিতে। শেষমেশ কিছু টাকা দিয়ে কিনেই নিলাম। দারুণ এক সাসপেন্সের নেশায় রাতের পর রাত কাটছিল স্বপ্নে ওই গল্পগুলো শেষ দেখতে দেখতে। কি নাটকীয় সেসব গল্পের শেষ ভাগ আমাকে রোমাঞ্চিত করছিল প্রতিদিন। এভাবে একদিন বইটার শেষ গল্পটা পড়লাম। রাতে দেখলাম সেই গল্পের শেষ ভাগ। এই পর্যন্ত বলে ঘোষবাবু দম নিতে থামলেন, আর তখনই আকাশ কাঁপিয়ে একটি ফ্লাই ফাটল। দীপাবলির রাত্রিকে দিন করে দিয়ে ফ্লাইগুলো অনবরত ফাটতেই থাকলো, আর তার আলোতে আমি ঘোষবাবুকে দেখলাম তিনি একটু বলেই দরদর করে ঘামছেন। আমি বললাম, এতক্ষণ পর্যন্ত যা বললেন তা সত্যি চমকপ্রদ, কিন্তু অভিশপ্ত বলার মতো কিছু পাচ্ছি না। ঘোষবাবু আমার কথাটা ফ্লাইয়ের শব্দে শুনলেন কিনা বুঝতে পারলাম না। তিনি আগের ছন্দেই আবার বলতে শুরু করলেন। বইয়ের শেষ গল্পটা শেষ করার পরদিন মনটা ভালো ছিল না, জানেন? কারণ আর তো গল্প বাকি নেই। বইয়ে যে রাতে ঘুমিয়ে তার শেষ দেখার জন্য অপেক্ষা করব, জীবন আবার জেগে সেই হয়ে যাবে ভেবে খারাপ লাগছিল। সেদিন আমার বন্ধুদের গ্রুপটার মধ্যে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল। হাতে বইটা আসার পর আমি তাদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। সন্ধ্যের পর থেকে শুধু বইটা পড়েই কাটতো আমার। আজ আর বইয়ে কোনো গল্প না থাকায় সময় কাটানোর উদ্দেশ্যে বন্ধুর বাড়ি নিমন্ত্রণে চলে গেলাম। আর সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল আমার অন্তর্ধানের। এতদিন কেন তাদের সঙ্গে আড্ডায় আসিনি, সকালে সেটা জানতে চাইল বারবার। আমি সরল মনে বইয়ের কথাটা তাদের বললাম। শোনার পর সবাই হেসে এদিকে পড়ে কি সেদিকে পড়ে। সেদিনই বুঝে গেলাম এই ব্যাপারে আর কাউকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো ফিরে এলাম বাড়িতে। রাতে যখন শুতে যাব তখন হঠাৎ টেবিলে রাখা বাক্সটার দিকে চোখ পড়ল। বাক্সের ওপর বইটা রাখা। বাইরে তেড়ে ঝড় আসছে, জানলা খোলা থাকায় তীব্র হাওয়ায় বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে যাচ্ছে। বইটাকে বাক্সে ঢুকিয়ে রাখতে গেলাম, কিন্তু বইটাকে যখন হাতে নিলাম তখন একটা গল্পের প্রথম পাতা চোখে পড়ল, কিন্তু সেটা আমার আগে পড়া ছিল না। নেড়েচেড়ে দেখলাম যে এটা বইয়ের শেষ গল্প। কিছুটা আশ্চর্য হলাম। আমার ভালো করে মনে ছিল যে আমি শেষ গল্পটা গতকাল রাতেই পড়ে ফেলেছি, আর এর আগেও কখনো এই গল্পটাকে বইয়ের অন্তর্ভুক্ত থাকতে দেখিনি আমি। মনের ভুল ভেবে তখনই পড়তে বসলাম। একটা কিন্তু ভাব রয়েই গেল মনে। আর পড়া শুরু করার পর বললে বিশ্বাস করবেন না, আমার চোখ মুখ সব প্রায় ঝুলে পড়েছিল সে রাতে। এতটা অবাক আমি জন্মে হইনি।
এই শেষ গল্প ছিল আমার গল্প, আমার নিজের গল্প। যেদিন থেকে বইটা হাতে এসেছে তার পরদিন থেকে যা যা করেছি তাই নিয়ে লেখা হয়েছে সে গল্প। আর তক্ষুনি একটা কথা মনে পড়তে কি বলবো আপনাকে, আমি প্রায় মূর্ছিত হয়ে পড়েছিলাম, হাত পা অবশ হয়ে এসেছিল। তার কারণ আমি যতগুলো গল্প তার আগে পড়েছি এবং পড়ার পর সেগুলোর শেষ ভাগটা স্বপ্নে দেখেছি, সেই সমস্ত গল্পে শুধু একটাই কমন ফ্যাক্টর ছিল, মৃত্যু। প্রতিটা কাহিনীর মূল চরিত্রই কাহিনী শেষে মারা যায় দুর্ঘটনার কবলে পড়ে। সে রাত আমার কিভাবে কেটেছিল আমি আজও জানি না। ঘটনাটা আমাকে ভিতর থেকে এমনভাবে নাড়া দেয় যে আমি প্রায় নিশ্চিত হয়ে যাই যে আমার অন্তিম লগ্ন উপস্থিত। যে কোনো সময়, যে কোনো দিন আমার মৃত্যু ঘটতে পারে। বইটা নিয়ে এক প্রকার মানসিক সমস্যার রোগী হয়ে যাই আমি। বন্ধু বান্ধবদের থেকে আলাদা হয়ে পড়ি। যে দু একজন বাড়িতে আসতো তারা আমার থেকে এই ব্যাপারটা জেনে আমাকে পাগল ভাবতে শুরু করে। আর তখনই এক মিনিট, আমি ঘোষবাবুকে বাধা দিয়ে মাঝে একটা কথা জানতে চাই। আপনি সেদিন আপনার কাহিনী পড়ার পর এর শেষটা স্বপ্নে দেখেননি? একটু মুচকি হাসলেন ঘোষবাবু। এটার কথাই তো বলতে চাচ্ছিলাম আপনাকে। এই ব্যাপারটা ঘটার পর যে স্বপ্নগুলো আমি দেখি সেগুলো ততটুকুই ছিল যতটুকু আমার জীবনে বইটা আসার পর ঘটেছে। রোজ স্বপ্নটা একটু একটু করে বড় হতে থাকে, কিন্তু শেষ হয় না। আমাকে অতিষ্ঠ করে তোলে, স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। কী রকম যন্ত্রণা আপনাকে বোঝাতে পারবো না। এমনকি এক একটা দিন যায় আর বইয়ের পাতা বাড়তে থাকে। প্রতিদিন গল্পটা সেদিকে এগোচ্ছে যেদিকে আমি এগোচ্ছি। এ এক ভয়াবহ মানসিক টানাপোড়েন। যে এরকম একটা সমস্যায় পড়বে শুধুমাত্র সেই বুঝবে এর ভয়াবহতা। সেরকম একদিন হঠাৎ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে মাথা ঠান্ডা করে বললাম, নিজেকে সংযত রাখার চেষ্টা করে রহস্যটা নিয়ে বসে পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভেবে দেখলাম। আর তখনই বুঝতে পারলাম যে এই বই যতই অলৌকিক বা অভিশপ্ত হোক না কেন, কোনো ব্যক্তির শেষ লেখার অধিকার এর নেই। না এর শেষ সে আমার স্বপ্নে দেখাতে পারবে। আগের ঘটনাগুলোর ক্ষেত্রে ওই চরিত্ররা বইটা হাতে পাওয়ার পর মারা গেছে বলেই আমার স্বপ্নে আমি এদের শেষটা দেখতে পেরেছি। আমি মারা যাইনি এখনও, তাই গল্পটা এখনও শেষ হয়নি। আর তখনই আমার মাথায় এক অন্য চিন্তা এলো। যতগুলো কাহিনী বিবৃত আছে সেগুলোর স্থান, সময় সব কিছুর উল্লেখ সেই কাহিনীগুলোতে আছে। সবগুলো না হলেও কয়েকটা সত্যাসত্য আমি যাচাই করে দেখতেই পারি। যদি মিলে যায় তবে চিন্তাটা থেকেই যাবে, কিন্তু যদি না মেলে তবে বুঝবো সবটাই আমার কল্পনা প্রসূত। আর তাছাড়া আরেকটা ব্যাপার আমার মাথায় ঘা দিচ্ছিল। আমি একটা বইয়ে পড়েছিলাম যে কিছু কিছু ঘটনা মানুষকে তার পূর্বজীবন মনে করায়। হয়তো কাকতালীয়ভাবে ওই চরিত্রগুলো আমিই ছিলাম। তাই গল্পগুলোর শুরু পড়ে শেষটা আমার মনে পড়ছিল। এবার আমার মুখ থেকে অস্ফুটভাবে বের হলো, জাতিস্বর। ঘোষবাবু বললেন, গল্পগুলিতে যে যে সময় উল্লেখ আছে তাতে একই সময় রেখায় দুটো গল্প নেই। অর্থাৎ একটা গল্পের সময়কাল অন্য গল্পের সময়কালের থেকে আগে বা পরে। ফলে সেই সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারিনি। অবশ্য মনের অবস্থাও সেরকম ছিল না। তাছাড়া তখন আমি নানা জিনিস ভাবছিলাম, তো এটা একটা সম্ভাবনা হিসেবে রেখেছিলাম। তারপর আর কি, আটঘাট বেঁধে বেরিয়ে পড়লাম। আমার গল্প বাদ দিয়ে মোট 28টি গল্প আছে। ঘুরতে হলে পুরো ভারত নয়, পুরো বিশ্ব ঘুরতে হয়, কারণ গল্পগুলোর স্থান বিশ্বের এক এক প্রান্তে। এত সামর্থ্য এত আমার ছিল না। হিসেব করে দেখলাম একদম শুরুর দিকে কাহিনীগুলো এত পুরনো যে সেগুলোর খোঁজ করতে বেরোলে হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আমি শেষ 5টা গল্পের সত্যাসত্য বিচার করব ভেবে নিয়ে বাড়ি থেকে বেরোলাম। 3 মাস ঘুরেছিলাম চাকরি থেকে উইথআউট পে নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর 5টার মধ্যে 3টে কাহিনীর খোঁজ পেলাম। হুবহু মিলে গেল গল্পের সঙ্গে। মৃত্যুর কারণগুলোও মিলল স্বপ্নে যা দেখেছিলাম তার সঙ্গে। ব্যাস, ফিরে এলাম। এখন আমি জানি না আমি জাতিস্বর নাকি বইটা অলৌকিক নাকি অন্য কিছু, কিন্তু আমি আর আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারিনি। রয়ে গেছি একঘরে হয়েই। লোকে আমার পিঠের পিছনে আমাকে পাগল বলে, আর শুধু লোকে কেন, আমি নিজেও নিজেকে তাই বলি, কিন্তু তাতে আর কিছু যায় আসে না। এভাবে 5টা বছর কেটে গেছে। গল্পের কোনো চরিত্র তাদের হাতে বইটা আসার পর এতদিন বেঁচে থাকেনি। জানি না আমি আর কতদিন থাকবো। রোজ রাতে উঠে বইটা পড়ি, আর তারপর কিছুই মনে থাকে না। 28টা গল্প এতদিনে বোধহয় 28,000 বার পড়ে দেখেছি। শুধু দেখিনি আমার গল্প, 29 নম্বর গল্পের শেষটা। এখনও প্রতি রাতে নিয়ম করে বইটা পড়তে বসি। ইদানিং এই মানসিক জ্বালাতন শরীর পছন্দ করছে না। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি নিজেও বলতে পারবো না।
সকালে উঠে নিজেকে কখনো পাই পড়ার টেবিলে, কখনো মেঝেতে, তবু বইটা পড়া থেকে নিজেকে আটকাতে পারি না। একটানা এতগুলো কথা বলে হাঁপাতে লাগলেন ঘোষবাবু। ততক্ষণে ছাদ প্রায় খালি হয়ে এসেছে, সব চুপচাপ। তারপর হঠাৎই একটা ফ্লাই আওয়াজ করে ফাটলো, আর তখনই আমি একটু ইতস্তত করে বললাম, বাক্সটা মানে বইটা একবার দেখতে পারি? ঘোষবাবু যেন খুব আশ্চর্য হলেন। এত সব শোনার পরও দেখতে চাইছেন? আপনিও কি বিশ্বাস করেনি আমার কথাগুলো? ভাবছেন দীপাবলিতে গল্প গাছা শোনাচ্ছি? আমি ওকে আশ্বস্ত করে বললাম, আমি আপনার প্রত্যেকটা কথা বিশ্বাস করেই বলছি যে আমি দেখতে চাই। এটা আমার নিছক কৌতূহল মাত্র। আপনি কি মানুষ? হ্যাঁ, তাই তো কৌতূহল রাখি। ঘোষবাবু আর কথা বাড়ালেন না, লেফটের দিকে এগোলেন। ডিনার সেরে যখন ড্রয়িং রুমে এসে বসেছি, আজ আর ছাদে যাব না। ইতিমধ্যে প্রায় 10:30 বেজে গেছে। এছাড়াও আজকে অন্য একটা কাজ আছে, বইটা পড়তে বসবো। ড্রয়িং রুমের টেবিলে পড়ে আছে ঘোষবাবুর অলৌকিক বইটা। অনেক খোসামত করে আনতে হলো। ভদ্রলোক আমার প্রাণ সংশয় ঘটতে পারে এই আশঙ্কাতে ব্যাকুল হয়ে উঠেছিলেন। কোনো মতে তাকে বুঝিয়ে সুঝিয়ে আগামীকাল ফেরত দেওয়ার কথা দিয়ে বইটা হস্তগত করলাম। এখন পড়া শুরু করব, দেখি রহস্যের কোনো তল পাই কিনা। মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। ঘোষবাবু কি আদৌ জাতিস্বর, নাকি সবটাই তার মাথার গোলমাল কিংবা কল্পনা? যদি ঘোষবাবুর সব কথা ঠিক হয়, তবে বইয়ের কাহিনীগুলো সমস্ত মূল চরিত্রই বই হাতে পাওয়ার কিছু সময়ের মধ্যেই গত হয়েছেন কোনো না কোনো দুর্ঘটনায়। তবে ঘোষবাবু 5 বছর এই অভিশপ্ত বই নিয়ে কী করে বেঁচে আছেন? সবগুলো কাহিনী যদি আজ রাতে পড়ে ফেলি, আমিও কি স্বপ্নে সবগুলো শেষ দেখতে পাবো? কাল সকালে উঠে কি আমার নিজের কাহিনীও ছাপা থাকবে এই বইয়ে পাতায়? উফ, না, মাথা ধরে যাবে এত ভাবলে। পড়তে বসি বরং। কাল রাতে কখন বই পড়া শেষ করেছি মনে নেই, ঘুমিয়ে পড়েছিলাম। শুধু এটুকু মনে আছে, বাইরে আমার ঘর সংলগ্ন রাস্তায় দীপাবলির পটকা ফাটানোর শব্দ তখনও থামেনি। আর মনে আছে ঘোষবাবুর খাড়া করা তত্ত্বের বাইরেও আমার একটা খটকা থেকে গিয়েছিল, কিন্তু সেটা ঠিক কী তখন বুঝতে পারিনি। আসলে 29টা অসম্পূর্ণ গল্প এক নাগারে পড়ে মাথা ভোঁ ভোঁ করছিল। শেষ গল্পটা ছিল ঘোষবাবুর। গল্পের নাম ট্রুলি ইনকমপ্লিট। বাইরে একদল মানুষ রাতভর হল্লা হচ্ছিল, আর ক্ষণে ক্ষণে নানা রকম বাজি পটকা পোড়াচ্ছিল। আমি গল্পটা শেষ করে 3তলা সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। এইমাত্র কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি বলে মনে হচ্ছে। ঘোষবাবু মিথ্যে বলেননি, স্বপ্ন আমিও দেখেছি। শুরুতে প্রত্যেকটা গল্পের শেষই দেখছিলাম, কিন্তু 7ম গল্পের শেষটা দেখার আগেই ঘুমটা চটকে গেছে কলিং বেলের শব্দে। উঠতে গিয়েই হোঁচট খেলাম। ঘরে এত লোক কেন? বানসালবাবুও এসেছেন? ইস, নাইট গাউনে বসে সামনে লজ্জায় পড়ে গেলাম। আমার দিকে তাকিয়ে আছেন বানসালবাবু। স্যার, আপনি এখানে? সাইডে কোনো গণ্ডগোল হয়েছে কি? বানসালবাবু আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে উত্তর দিলেন, বাড়িতে খবর দাও। কি খবর দেবো? হয়েছেটা কি বলবেন তো? কথাটার অর্থ না বুঝে জিজ্ঞাসা করলাম। বানসালবাবু আবার বললেন, হি ওয়াজ আ অনেস্ট ম্যান, টেক কেয়ার অফ হিজ বডি। যতক্ষণ না ওর বাড়ির লোক এখানে আসছে। আর দেরি করো না, কেউ ওর বাড়িতে খবরটা এবার দিয়ে দাও, বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। কি মুশকিল, কি বলছি আর কি উত্তর দিচ্ছে লোকটা। কিন্তু এবার সবটাই ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমার মাথার ঠিক পেছন থেকে উত্তর এলো, ঠিক আছে স্যার। আমি তৎক্ষণাৎ পিছনে তাকালাম। আমার উত্তরপ্রদেশের সাইটের ইঞ্জিনিয়ার, আমার কলিগ গুপ্তাজি উত্তরটা দিয়েছেন। আর ঠিক তার পেছনে একটা স্ট্রেচারে শুয়ে আছি আমি। হ্যাঁ, আমি, যাকে তাক করে ক্যামেরায় ফ্ল্যাশ পড়ছে ঘন ঘন, যাকে ঘিরে রেখেছে একজন ডাক্তার গোছের লোক। কি যেন পরীক্ষা করছে। আমার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, শুধু মাথাটা ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা হয়নি। কিন্তু সেটা আর আগের মতো নেই, পোড়া ক্ষত চারিদিকে। শুধু আমার মুখে নয়, সেই ক্ষত ঘরের প্রতিটি কোণায়। কিন্তু হয়েছিলটা কি? আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আমার বডির পাশে বসে থাকা ডাক্তারকে। সে উত্তর দিল না। আপন মনে আমার শরীরে কী সব খুঁটিয়ে দেখতে লাগলো। কিন্তু ক্যামেরা হাতে একজন যখন নিউজটা আমার সামনে দাঁড়িয়ে কোনো চ্যানেলে লাইভ টেলিকাস্ট করলো, তখন বুঝলাম এই জন্য বাজি পোড়ানো বন্ধ হওয়া দরকার, বিশেষত রকেট বা ফ্লাইটগুলো। রাতে একটা নির্দিষ্ট সময় পর এগুলি বন্ধ না হলে এরকম দুর্ঘটনা কিন্তু আরও ঘটবে। প্রশাসনকে আরও কঠিন হতে হবে, নিষিদ্ধ করতে হবে বাজি পোড়ানো। ব্ল্যাকে যেভাবে শহর জুড়ে বিক্রি হচ্ছে বাজি পটকা, তাতে কিন্তু শহর জ্বলছে ঠিক এভাবেই। ঘুমন্ত ব্যক্তি বুঝতেও পারেননি একটি রকেট কি করে খোলা জানলা দিয়ে ঢুকে তাকে শেষ করে দিয়ে চলে গেল। পাড়ার যুবক ও কিশোরীরা হাতে নিয়ে এই সমস্ত রকেট ও ফ্লাইগুলো পোড়াচ্ছিল।
এবং যে কোনো দিকে উদ্ভ্রান্তের মতো ছেড়ে দিচ্ছিল বলে প্রাথমিক তদন্তের অনুমান। কিছুক্ষণের মধ্যে বডি মর্গের জন্য পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হলো। ফায়ার ব্রিগেডের লোকজন আস্তে ধীরে চলে গেল। আর তখনই আমার চোখ গেল আগুনে কালো হয়ে যাওয়া মেঝেতে। সেখানে পড়ে থাকা একটি বস্তুর উপর চোখ পড়েছে আমার। সঙ্গে সঙ্গে সেদিকে গেলাম, কিন্তু আমি তুলে নেওয়ার আগেই আর একজন সেটা তুলে নিলেন, ঘোষবাবু। খুব আস্তে করে ঘোষবাবু বলেছিলাম, শুনলেন না বলে চোখটা মুছলেন যেন। আর আমার মাথায়ও বিদ্যুৎ ঝলকের মতোই রহস্যের মীমাংসাটা চলে এলো। বলেছিলাম না একটা খটকা লেগেছিল, কিন্তু বুঝতে পারছিলাম না। এখন পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। ঘোষবাবুর সবটা থিওরি ঠিক হলেও কয়েকটা ভুল আছে তাতে। এই যেমন তিনি নিজেকে জাতিস্বর ভাবছেন, সেটা ভুল। আমি কাল বইটা পড়তে পড়তে বারবার কাহিনীগুলোর মুখ্য চরিত্রদের স্থানে চেয়ে কালটা বেশি করে লক্ষ্য করেছিলাম। মনে হচ্ছিল ওই কাল অর্থাৎ সময়ের মধ্যেই এই রহস্যের উত্তর। তারপর ঘুমিয়ে যখন প্রথম ছটা কাহিনীর শেষ দেখলাম, সেটা এখন মনে করলে যা দাঁড়ায় তা হলো মূল চরিত্রদের মৃত্যুর সময় বয়স সবার একদম 26 বছর। আবার একটা শব্দ হলো, আমার ফোনটা বাজছে, যেটাকে কলিং বেলের শব্দে ভুল করেছিলাম। সেটা আসলে ছিল বাড়ি থেকে মায়ের ফোনের রিংটোন। আর তোলা হলো না। ফোনটার কাছে গেলাম, কিন্তু পোড়া কপাল, এটাও আমি তোলার আগে তুলে নিলেন এক পুলিশকর্মী। আর তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হিন্দিতে কাকে যেন বললেন, বেচারা আজই জন্মদিন ছিল। দেখুন স্যার, এখনও কত কত শুভেচ্ছা বার্তা আসছে বন্ধুদের কাছ থেকে। মনে পড়ল আজ আমার জন্মদিন, 26তম। এজন্যই মা ফোন করেছিল বোধহয়। শেষ জন্মদিনটাও আর পালন করা হবে না। পাড়ার অনেকেই জমা হয়েছেন আমার ফ্ল্যাটে। কেউ বাইরে দাঁড়িয়ে কথা বলছেন, কেউ বা ভিতরে ঢুকে দেখছেন। ক্রাইম সিন নয় বলে ততটা কড়াকড়ি নেই। এর মধ্যে ঘোষবাবু বইটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তাকে আটকাবার দরকারও নেই। এই বই তার কাছে থাকলেই মঙ্গল, কারণ এই বই কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। মৃত্যুর বয়স অর্থাৎ 26 বছর বয়স তিনি কবেই পেরিয়ে গেছেন। এখন পোড়া বইটার ফাঁকে দেখা যাচ্ছে বইয়ের 30তম গল্পটা, নাম দ্য লাস্ট স্টোরি, শেষ গল্প, আমার গল্প। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।